আমরাও সর্বত্র যেখানে যেখানে ওরা বাদ দিয়েছে আমরা ওদের চাইতে উঁচু বাদ দিব। সে বাদ দিতে হবে, আমাদের টাকা পয়সা গেল আমরা তখন ওরা আর পানি ছাড়তে পারবে না, তখন সমঝোতায় আসতে হবে। খরার সময় পানি ছাড়তে হবে, কিভাবে ছাড়বে, কি করবে, এইটা আসবে, এইটা করতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। বেসামরিক প্রশিক্ষণ নিতে হবে। ভারতের সাথে কোনো ছাড় নাই। বাংলাদেশের 16 কোটি মানুষ থাকলে 16 কোটি মানুষ বেসামরিক প্রশিক্ষণ নিয়ে দাঁড়িয়ে যাবে, যেভাবে ছাত্ররা এবার দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক এরকম আমাদের দেশপ্রেম আনতে হবে, আমাদের সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই ভারত আসলে কখনো বাংলাদেশের বন্ধু না, এরা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বন্ধু। বিভিন্ন ভাবে পলিসি করে তাদের আনুগত্য পাচাটা কোনো সরকারকে রেখে তারা সেইখানে মূল জায়গায় আমাদের যেতে দেয় না, বরঞ্চ তারা শুধুমাত্র বাংলাদেশকে ভোগের একটা দেশ, বাংলাদেশ থেকে নেয়ার একটা দেশ, বাংলাদেশ থেকে চুষে নিবে, তাদের সুবিধাগুলো নিবে, এইটা করে আসছে। শুধুমাত্র আজকে বন্যার কথা বললে হবে না। আপনারা দেখেছেন বিদ্যুৎ সেক্টরে কিভাবে এখান থেকে প্রচুর টাকা কুইক রেন্টালের মাধ্যমে নিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন রেল লাইন, আপনারা দেখেছেন যে করিডোর, সেটা বাংলাদেশে, অথচ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি যে আমরা নেপাল থেকে বাংলাদেশে একটি সড়ক চাচ্ছি, কিন্তু সেইটা দেয়নি। আপনার এই যে বিষয়গুলো, এইটা হচ্ছে যে ট্রানজিট তখনই বলে যখন 3টা রাষ্ট্র টাচ করে, অথচ ভারতের সাথে যে ট্রানজিট সেটা কিন্তু 3টা রাষ্ট্র না, ভারত টু ভারত, অর্থাৎ এটা একটা করিডোর। তাই আমি আজকে আমাদের একটি কর্মসূচি প্রোগ্রাম ছিল, সেখানে আমি সকালে বক্তৃতা দিয়েছি। আলাল ভাই ছিল, মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আবুল খায়ের ভুইয়া, আরো 3-4 জন সম্পাদক ছিল। সেখানে আমি স্পষ্ট বলেছি যে এই ভারত আসলে কখনো বাংলাদেশের বন্ধু না, এরা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বন্ধু। এই জন্য যে যখন বর্ডারে মানে নির্মম ভাবে গুলি দিয়ে আমাদেরকে হত্যা করে, সেই লাশ হাসি মুখে পতাকা মিছিল করে মিষ্টি খাওয়াইয়া ওই দেশ থেকে আনে, সেই জন্য তারা হচ্ছে বন্ধু। এরা কেন বন্ধু? এরা বন্ধু হচ্ছে এই জন্য যে আমাদের আজকে দেখেন খরা মৌসুমে আমাদের সেই ব্যারেজ বলেন বা বাঁধ বলেন, সেইটা আটকিয়ে রেখে তারা তাদের দেশে জাহাজ চালায়। অথচ যখন বন্যার সময়, আজকে সেই বন্যার সময় কি করে, তাদের সেইগুলো খুলে দিয়ে আমাদেরকে ডুবে মারে। অর্থাৎ খরার সময় আমাদেরকে মারবে, যেটা বঙ্গবন্ধুর ভাষণটা অন্যরকম থাকলেও আজকে সেইটা বলতে খুব ইচ্ছা করে যে ভাতে মারবো, পানিতে মারবো, আগুনে মারবো। এই যে পানিতে মারবো, ভাতে মারবো, এই পানিতে মারতেছে, সেই আজকের বিষয়টাকে হয়তোবা অনেকেই বক্তৃতায় আজকে আমি দেখেছি ওই আলোচনায় বলেছে যে এটা শেখ হাসিনা ভারতে আছে বিদায়, এটা আসলে পরিকল্পিত একটা ষড়যন্ত্র। কারণ 31 বছর পর আমরা জানতাম তিস্তা খুলে দেয়, অন্য অন্যগুলো খুলে দেয়, কিন্তু 31 বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিল ভারত। এবং এইটা যে দিচ্ছে, এইটা যে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেইটা স্পষ্ট। তাই ভারতের ত্রিপুরা রাজ্যের এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ খুলে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনার এই আওয়ামী লীগ এটাকে মেনে নিয়ে এগুলো করেছে এবং নতজানু পররাষ্ট্রনীতি এবং দেশের যে ক্ষতি করেছে সেটা বলা সম্ভব না। মানে আপনি সর্বত্র ভারতকে, এটা আসলে নির্লজ্জ বেহায়া। আমি আগে বহুতবার বলেছি, এই জন্য আমি আয়না ঘরে গিয়েছি, আমি মামলা খেয়েছি, আমার পায়ে গুলি করেছে। আমি বহুতবার শেখ হাসিনাকে 13 সাল থেকে আমি একেবারে স্পষ্ট চোর, ভোট চোর, দুর্নীতিবাজ, বিশ্ব বেহায়া, বিশ্ব নির্লজ্জ, বিশ্ব মিথ্যুক, এরকম বিশ্ব প্রতারক, এই বক্তব্যই আমি সবসময় দিতাম। এবং নাজিবুল ভাই অনেক সময় শুনেছে এবং এটা আমি দিয়ে যাচ্ছি। আমি বাসায় থাকতে পারতাম না পারতাম এটা কোনো আসে যায় না। তাই হচ্ছে কি যে মানুষের সাথে, বাংলাদেশের সাথে প্রতারণা করেছে। আপনারা আজকে দেখেছেন যে সেই রূপপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি নিয়েছে, যা বাংলা টাকায় 65,000 কোটি টাকা শেখ হাসিনা নিয়েছে। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম এবং প্রেস ক্লাবে বক্তব্য আমার অনেক ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা যে বলে যে ওনাকে ছাড়া সবাইকে কেনা যায়, ওনাকে কেনা যায় না, দলের সবাই চোর।
আসলে বড় চোর হচ্ছে উনি। যদি যেদিন ক্ষমতা থেকে যাবে সেই দিন যে চুরি ধরা পড়বে, সারা বাংলাদেশে যে চুরি করছে, যারা চুরি করেছে সব যোগফল করলে এর চাইতে 20 গুণ 30 গুণ চুরি করছে তার ছেলে এবং সে তার পরিবার শেখ রেহেনা। এবং আমি এই শেখ রেহেনা ব্যাংক দিয়ে টাকা নিত, এই জন্যই আমাকে এবং শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য আমাকে ধরে নিয়ে গিয়েছিল ডিজিএফআই। তাই আমি বলেছিলাম যে ওই সময় যে ব্যাংকের ছাতার মতো ব্যাংক শেখ রেহেনা করতেছে, শত শত কোটি টাকা নিচ্ছে, 300 থেকে 500 কোটি টাকা শেখ হাসিনা বইলে দিচ্ছে, এই ব্যাংক ট্যাঙ্ক দিয়ে তুমি যত টাকা নিতে পারো নাও। আর সেই জন্যই সেইটা নাকি রাডারে ধরতো যে আপনার শেখ রেহেনা বললে ওই তারেক সিদ্দিকী একটা ডিভাইস এনেছিল আপনার ইসরায়েল থেকে, সেইখানে ওইটা বললেই নাকি ধরতো। আমাকে নেওয়ার পরে আমি বললাম যে আমি এরকম বলি নাই, তখন আমাকে গালিগালাজ দিয়া শোনাচ্ছে যে এই শোন। আমি দেখলাম যে আসলেই আমি বলছি প্রেস ক্লাবে এক বক্তব্যে। তা যাই হোক, আমারও মনে ছিল না। এখন মূল কথা হচ্ছে যে এরা আজকে বলতেছে যে তারা এই বন্যার জন্য দায়ী না, ভারত বলতেছে তাদেরকে তলব করা হয়েছিল। এটা এটা বলাটা স্বাভাবিক। এখন এজন্য আমি মনে করি বাংলাদেশে আমার ছেলে এবছর কলেজে ভর্তি হয়েছে, এই আন্দোলনে ছিল 16 তারিখ গত মাসে ভর্তি হয়ে আন্দোলনে ছিল। সে বলতেছে বাবা বাংলাদেশের উচিত তুমি যেখানে যাও বলো যে আমরাও সর্বত্র যেখানে যেখানে ওরা বাদ দিয়েছে আমরা ওদের চাইতে উঁচু বাদ দিব। সে বাদ দিতে হবে, আমাদের টাকা পয়সা গেল আমরা তখন ওরা আর পানি ছাড়তে পারবে না, তখন সমঝোতায় আসতে হবে। খরার সময় পানি ছাড়তে হবে, কিভাবে ছাড়বে কি করবে এইটা আসবে, এইটা করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এবং আমি মনে করি যে বেসামরিক এখানে একজন অবসরপ্রাপ্ত মেজর আছে। আমাদের বাংলাদেশকে ভারত মনে করে যে যে কোনো সময় যে কোনো মানে আক্রমণ করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। এবং এই নজিবুল ভাই বহুতবার বলেছে ভারতকে দিলেও নিবে না, তারা এটা তো কোনো বিষয় না। আমিও বলি নিবে না, কিন্তু এই যে চুষে চুষে নিচ্ছে। এই জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সাবেক একজন সেনাপ্রধান ছিলেন, সাবেক একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সফল, এবং যিনি মুক্তিযোদ্ধায় স্বাধীনতার ঘোষণ এবং রণাঙ্গনে যুদ্ধ করে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব পেয়েছিলেন, তিনি জানতেন যে ভারত ছোট ছোট রাষ্ট্রগুলোকে নিয়ে এভাবে খেলবে ইচ্ছা মতো, তাই তিনি সার্ক গঠন করেছিলেন। এই সার্ককে শেখ হাসিনা আমরা পাত্তাই দেয় নাই। তাই আমরা আমাদের সার্কও লাগবে, পাশাপাশি বেসামরিক প্রশিক্ষণ নিতে হবে। ভারতের সাথে কোনো ছাড় নাই। বাংলাদেশের 16 কোটি মানুষ থাকলে 16 কোটি মানুষ বেসামরিক প্রশিক্ষণ নিয়ে দাঁড়িয়ে যাবে, যেভাবে ছাত্ররা এবার দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক এরকম আমাদের দেশপ্রেম আনতে হবে, আমাদের সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই আমরা দেশপ্রেমিক হলে আমাদের বাংলাদেশে কেউ আক্রমণ করলে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই জন্য এটাও আমাদের করা উচিত। এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে ভারত স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের সুবিধার জন্য সবকিছু করেছে। এই পাকিস্তানকেও ভেঙেছিল এই জন্য যে তারা যাতে প্রভাব খাটাতে না পারে, এবং স্বাধীনতার পর এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে গেছে। তখনও কিন্তু তারা এই দেশটাকে চেয়েছিল, পরে কোনো কারণে তৎকালীন সময় গরম গরম মুক্তিযোদ্ধাদের সামনে এটা করতে পারেনি, এবং তখন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনিও সরে যেতে বলেছিলেন, তারা যেতে বাধ্য হয়েছে। কিন্তু তারা শুধুমাত্র সুবিধাগুলো নিয়েছে, এবং এই সুবিধা নেয়ার সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি, এবং যিনি বাংলাদেশে 3টি গণহত্যা চালিয়েছে। একটি হচ্ছে বিডিআর গণহত্যা, একটি চালিয়েছে সেই মানে মতিঝিলে 5ই মে হেফাজতের উপরে, আরেকটা ছাত্র জনতার। এরপরে আপনার আয়নাগর বলেন, গুম বলেন, খুন বলেন, মামলাবাজ বলেন, সবচেয়ে নিকৃষ্ট